তো আশা করি কোনো প্রবলেম নাই, যেগুলো আগে ক্লাস করছি তাই না? আছে? আচ্ছা, এই যে আপু বলতেছে এইখান থেকে উনি চেয়ারটারে কেটেছে, কাটার পরে এইখানে দেখেন এই ঘাস টাইপের থেকে গেছে তাই না পায়ায়? মানে এইটা কিভাবে সমাধান করবে? এবার আপনি চিন্তা করেন, এই ঘাস অনুযায়ী তো আর কাটা সম্ভব না, আর এটুকু তো চেয়ারেরই একটা পার্ট, বাট ঘাসও সামনে চলে আসে, তাহলে এই পার্টটারে আমরা এই কাঠের মতো বানা দিলে কি হবে? কিভাবে বানাবো? এই যে লেয়ারটা, এই লেয়ারের উপর কন্ট্রোল চাপ দিয়ে এর উপরে ক্লিক করবো, তাহলে দেখেন এই লেয়ারটা দেখছেন যে বরাবর আছে সেই বরাবর সিলেক্ট হয়েছে, হয়েছে? এবার আমি এখান থেকে যাব যে ক্লোন স্ট্যাম্প টুলে যাব। হুম, ক্লোন স্ট্যাম্প টুলে কাজ কি, কোনো একটা জায়গায় কপি করে পেস্ট করা যায়। এবার এই অল্টার চাপ দিয়ে সেই জায়গাটারে কপি করবো, যে জায়গা আমার কপি করার দরকার এখানে কপি করলাম, করে দেখেন নিচে নিয়ে আসেন। হয়েছে? ডিসিলেক্ট, এই দেখেন, ঠিক আছে? এইভাবে মনে করেন যে এই পায়াগুলো আমি একই কাজ করব। অল্টার চাপ দিয়ে আমি ভালো জায়গায় কপি করে নিচ্ছি, নিয়ে এখানে দিয়ে বসাই দিচ্ছি। হ্যাঁ, এবার হয়ে গেছে না পায়া? এখন মনে হচ্ছে সম্পূর্ণ চেয়ার হয়ে গেছে। মানে কি, এটা যে সবসময় এরকম করতে তা না, ব্যাপারটা হচ্ছে জায়গা অনুযায়ী। এখন আপনি একটা জুতা পরে আছেন, পরে ঘাসের উপর দাঁড়ায় আছেন, আপনার এখন আপনি যদি ঘাস বাসা মানে ঘাস কাটতে যান তাহলে কিন্তু জুতা কেটে গেল, কিন্তু আপনার মেন কি হবে, ফোকাস হবে যে জুতাটা ঠিক রাখতে হবে আমার। তাহলে কি করতে হবে, ঘাস রিমুভ করে ফেলতে হবে। তাহলে যেভাবে হোক, এটা আমি স্পট হিলিং ব্রাশ দিয়ে বাড়াই, এই যে সরি আপনার কোলন কোলন স্ট্যাম্প টুল দিয়ে বাড়াই দিলাম। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে অন্য টুলও ইউজ করতে হতে পারে, এটা জায়গা অনুযায়ী। বাট এইভাবে করে দিলেই আপনার এখন কেউ বলতে পারবে না যে এটা ঘাসের ভিতরে ছিল বা কোন রকম আছে। দেখেন ধরা যাচ্ছে, আর ধরার কোনো লাইন নেই, এইভাবে কাজ করতে হবে। কন্ট্রোল চাপ দিয়ে এই লেয়ার উপর ক্লিক করছি, তাহলে হচ্ছে এই সিলেকশন হয়েছে। কারণ কি, দেখেন আমি আপনার জিনিস বলি, আমি এখানে কাজ যখন করতেছি, আমি যে অল্টার চাপ দিয়ে যখন ক্লিক করতেছি এই জায়গায় তখন দিচ্ছি, দেখো বাইরে চলে আসতেছে। এই কারণে কন্ট্রোল চাপ দিয়ে যখন এর উপর ক্লিক করছি, এটা যখন সিলেক্ট হচ্ছে, এর বাইরে যাচ্ছে না কোনো কিছু, যা ওর ভিতরে থাকছে। এখন পায়া মনে করেন চ্যাপটা হয়ে এরকম চলে গেল, তাহলে তো আর হলো না। এই কারণে আমি কন্ট্রোল চাপ দিয়ে এটার উপর ক্লিক করছি, এই সিলেকশনের মধ্যে যা পারেন করে দেখেন, বাইরে গেলেও কিন্তু বাইরে কিছু হচ্ছে না, কারণ সিলেকশনের মধ্যে। ওই জন্য আমি এটা করে দিয়েছি, বুঝতে পারছেন? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, যদি পাশাপাশি আলাদা দুইটা জিনিস থাকে তখন দুইটাই আমি সিলেক্ট করতে যাচ্ছি তখন কি করবো? এরকম ক্ষেত্রে মানে ধরেন আরো একটা চেয়ার রয়েছে তাই তো, এই তাই তো, এই দুইটাই কন্ট্রোল চাপ দিয়ে এর উপরে ক্লিক করবো, তখন দেখেন সিলেক্ট হয়েছে। এবার শিফট চেপে ধরে আবার এর এর উপরে কন্ট্রোল চাপ দিয়ে আবার এই এর উপরে ক্লিক করবো, শিফট কন্ট্রোল চাপ দিয়ে দেখেন দূরে হ্যাঁ এসে। হ্যাঁ, যখন পেন্সিল দিয়ে কাটছি তখন আচ্ছা, পেন টুল দিয়ে যখন কাটতেছেন পাশাপাশি দুইটা জিনিস রয়েছে, একটা কাটার পরে যখন মার্কস করতেছেন আরেকটা হারাই যাচ্ছে তাই না? হ্যাঁ। বুঝতে পারছি। এক মিনিট দাঁড়ান। ধরেন এই দুইটা জিনিস আপনাকে বলা হলো ব্যাকগ্রাউন্ড থাকবে না, এটাও কাটা লাগবে এটাও কাটা লাগবে। এখন আমরা নর্মালি কি হয়, আমরা নর্মালি যদি আমি চিন্তা করি, আমি পেন টুল দিয়ে এইটাকে এইভাবে ধরেন সাপোজ সিলেক্ট করছি, করার পরে কন্ট্রোল এন্টার দিয়ে এই মার্কস করছি, এটা কিন্তু মুছে গেছে, এটা কিন্তু আর নাই। তখন কি করতে হবে জানেন, আমি একটা আইডিয়া করবো কি করা যায়, এই লেয়ারটারে আর একটা ডুপ্লিকেট করব, এই চেয়ারের জন্য এই লেয়ারটা, এই চেয়ারের জন্য এই লেয়ারটা, এটা চোখ বন্ধ করে আগে এইটারে সিলেক্ট করে দেবো, কন্ট্রোল ইন্টার মার্কস। এবার এটা চোখ খুলবো, খোলার পরে এটা আসছে, এবার এইটারে আবার সিলেক্ট করবো, কন্ট্রোল ইন্টার মার্কস। বোঝা গেছে? ডুপ্লিকেট লেয়ার করে দুইটা করে দিতে হবে, যেহেতু দুইটা সাবজেক্ট আলাদা আলাদা দুইটা। হ্যাঁ, একটা কাজ করা যেত, সেটা হলো এই পেন টুল দিয়ে সিলেক্ট করার পরে এটাও আবার পেন টুল দিয়ে সিলেক্ট করে দুটোই সিলেক্ট করে একবারে মার্ক করা যেত, একই লেয়ারে হতো। বাট
অনেক সময় সেটিংস চেঞ্জ থাকলে না ওই কাজটা হতে চায় না। সেটা কেমন দেখেন, ডুপ্লিকেট তখন আর করা লাগে না। আমি আপনাদের জাস্ট দুই রকমই বুঝাইছি। একটা লেয়ার আছে না, মনে করেন এটাকে সিলেক্ট করলাম, এই আবার এটাই সিলেকশনে থাকবে, আবার এখানে সিলেক্ট করব। এবার যদি কন্ট্রোল ইন্টার মারি আমি, দুটোই কিন্তু সিলেক্ট হয়ে গেছে দুটো জায়গায়, এই মার্কস। কিন্তু এটা অনেক সময় এই সিস্টেমটা অনেক সময় প্রবলেম দেখা দেয়। প্রবলেম কেমন, যে এই একটা সিলেক্ট, দুটোই সিলেক্ট করছেন বাট একটা সিলেক্ট হচ্ছে আরটা হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি দুটো লেয়ার করে করবেন, ঠিক আছে, আলাদা আলাদা ভাবে। কারণ আপনার সিলেক্ট তো দুটোই করা লাগবে কাটতে গেলে। সিলেক্ট কিন্তু আপনি যে একটা করলে আরেকটা অটোমেটিক হয়ে যাচ্ছে তা কিন্তু না। সিলেক্ট যেহেতু দুটো করা লাগবে, এই জিনিসটা এইভাবে করতে হবে, ঠিক আছে। জি আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা যে কাজ করেছি এ যাবৎকাল, তার ভিতরে কোনো প্রবলেম বা কোশ্চেন? ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ আমরা করলাম, আর কোনো কোশ্চেন থাকলে আস্তে ধীরে আমার কাছে জিজ্ঞেস করে নিয়েন। হ্যাঁ, যে ব্যাকগ্রাউন্ডের যে সিস্টেমটা দেখালো এই সিস্টেম ছাড়া কি অন্য কোনো সিস্টেমে দেখানো যায়? কোনটা ভাই? এই যে আমরা যে করলাম মাস্কিং করে করলাম যেটা, হ্যাঁ 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 মাস্কিং করার পর মাস্কে গিয়ে রাইট বাটন ক্লিক করে মেক সিলেক্ট অ্যান্ড মাস্ক। হ্যাঁ। আমার বাসায় ওই সিলেক্ট অ্যান্ড মাস্ক ওই অপশনটা নাই, কেন? আমার ল্যাপটপে পাচ্ছি না। ল্যাপটপটা নিয়েছে, আমি দেখাই দিবা, না থাকার কোনো কারণ নেই। না আমি মাস্কিং করার পর রাইট বাটন ক্লিক করছি, আমার ওখানে লেখা আছে ভাইয়া, এই যে এখানে লেখা আছে সিলেক্ট করার পর অ্যাড মাস্ক টু সিলেকশন, ইন্টারসেক্ট মাস্ক উইথ সিলেকশন, আর আসছে হলো রিফাইন মাস্ক। রিফাইন মাস্কে যাবেন। রিফাইন মাস্ক, হ্যাঁ, আপনার তো আগের ভার্সন হ্যাঁ সফটওয়্যার। হ্যাঁ রিফাইন মাস্কে গেলে আমার ওই দিকে আসে না, আপনার ওই যে আপনার নেট সিলেকশন পরে যে ইটা আছে মাস্কিং পার্টিকুলার অপশন আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক কমানোর জন্য। আচ্ছা, আপনার ছোট্ট একটা বক্স আসে, যে ওই বক্সটা আসে ছোট্ট একটা ছোট্ট একটা বক্স আসে, হ্যাঁ আগের ভার্সনে ওই ছোট বক্স আসে, ওখানেও দেখবেন যে অপশন আছে নেয়ার, ওই ব্রাশ দিয়ে ওইখানে করতে হয়। ব্রাশ আসে না, অটোমেটিক ব্রাশ আসে না, আপনি ক্লিক করার সাথে সাথে ব্রাশ আসে না, ব্রাশ সিলেক্ট করে দিতে হয়। ব্রাশ সিলেক্ট করে নিতে হবে। আপনি নিয়েছেন, আমি দেখা দিবা না, কারণ আপনার পুরানো ভার্সন তো, পুরানো ভার্সনে এখন আপডেট করেছে এটারে। আগের ভার্সনে ওই যে রিফাইন্ড মার্কস ছিল। রিফাইন মাস্কটা আপনার মনে হয় 17 বা 16, 15, 17 আর 16, আর 15 বা 17 এরকম হতে পারে, সমস্যা নাই। আপনি সফটওয়্যারটা আপডেট করে নিন, কারণ এতে আরো সহজ, এতে ওই মাস্কের থেকে এই মাস্কে, রিফাইন মাস্কে বেশি চুলটা সুন্দরভাবে রিফাইন করা যায়। আগের আগের সফটওয়্যার অত ভালো আসে না। আচ্ছা, আমরা আজকে শিখবো হচ্ছে ফটো রিটাচিং, ঠিক আছে। ফটো রিটাচিং কাকে বলে বলেন তো, জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেসে যদি কোনো দাগ টাগ থাকে আমরা রিটাচিং করতাম না, একটা ছবি আমরা যতই মানে ফ্রেশ ত্বক হোক না কেন, দেখবেন ছবি তোলার পর কিছু না কিছু স্পট আমাদের ফেসে থাকেই, ঠিক আছে। এই জিনিসগুলা একদম সুন্দরভাবে গুছায় কমপ্লিট করা, আমি মনে করেন যে অনেক, আসলে রিটাচিং এর অনেকগুলো সিস্টেম আছে। লাইক আপনি দেখেন এই ছবিটা, দেখছেন ফেসটা কত স্মুথ না, এখানে কিন্তু কোনো রকম কিছু ধরার কায়দা নাই। আমরা এরকমই মানে একটা ছবি তোলার পরে ফেসে যে স্পট গুলো থাকে, এটা আমি এর উপরেও আমাদের অনলাইনে কাজ আছে ফটো রিটাচিং এর উপরে। দেখেন ফাইবারে যাই, ফটো রিটাচিং, এই দেখেন ছবি তোলার পর একটা ছবিকে সুন্দর করে ফুটায় তোলাটাই হচ্ছে রিটাচিং এর কাজ, ঠিক আছে। যে কোনো ছবি তোলার পরে মানে স্পট গুলো দূর করা, সমস্ত সবকিছু দূর টুর করে এই ধরনের একটা ছবির একটা, এই গিকটা যে বানাইছে সেটা ভিডিও দিয়েছে কিভাবে সে কাজ করে, তার একটা এক্সাম্পল দিয়েছে। দেখেন ওই ছিল এই করছে, ফেসটারে ধরে ঘোরা দিচ্ছে। এই যে ফটো রিটাচিং মানে যে শুধুমাত্র ফেস পরিষ্কার করা সেটা না, অনেক সময় এনভায়রনমেন্ট সমস্ত সবকিছু গুছানো। এই জায়গায় কি করছে, এই জায়গায় করছে হচ্ছে এই যে
পায়ের যে ছাপগুলো বালির উপরে এইগুলো সব মুছে দিছে, দিলে আরো ভালো লাগতো, তাই না? ধরেন এই ধরনের কাজগুলো বলে ফটো রিটাচিং, বুঝতে পারছেন? আমরা আজকে এই কাজগুলো দেখবো। ফটো রিটাচিং অনেক ভাবে করা যায়। আমরা যদি সবাই গুগলে সার্চ দেন ফটো রিটাচিং বলে, ফটো রিটাচিং বলে সার্চ দিয়ে ইমেজ অপশনে যাবেন সবাই। ফটো রিটাচিং বলে সার্চ দিলে কি আসতেছে? এরকম আসতেছে না যে ফেসের স্পট সেটা? হ্যাঁ, এখন ফটো রিটাচিং হইতে পারে, ইমেজ রিটাচিং হইতে পারে, প্রোডাক্ট ফটো রিটাচিংও হইতে পারে। প্রোডাক্ট ফটো রিটাচিং মানে ধরেন কোনো ছবি তোলার পরে সেই ছবিটা হালকা কাজ না করলে না আসলে ছবিটা ভালো আসে, ভালো দেখায় না, একটু কাজ করতেই হয়। যেমন আমরা যদি ধরেন ফটো রিটাচিং বলে সার্চ করছি না, আমরা এবার প্রোডাক্ট ফটো রিটাচিং বলে সার্চ লিখেন, প্রোডাক্ট ফটো রিটাচিং, PRODUCT, প্রোডাক্ট, প্রোডাক্ট ফটো রিটাচিং বলে সার্চ করে দেখেন কি আসে। মানে এই এই ধরনের কাজগুলো অনলাইনে প্রচুর আছে, এই কারণে এগুলোর দিকে বেশি ফোকাস করতেছে। প্রোডাক্ট ফটো রিটাচিং বলে সার্চ করলে কেমন আসবে দেখেন, এই টাইপের আসবে না যে ডাইরেক্ট ছবি তোলা সেটা সুন্দর করে কেটে একটা আর একটু আলো টালো বাড়ায়, এই দেখেন এই টাইপের। মানে একটা প্রোডাক্টের সুন্দরভাবে গোছানো। কি আসতেছে? প্রোডাক্ট ফটো রিটাচিং দিলে এই ধরনের জিনিস আসতেছে না, যে কোনো ছবির কোনো প্রোডাক্টের আর কি এইভাবে মানে রিটাচিং হইতে পারে যে কোনো জিনিস। এই দেখেন অন কাইন্ড অফ, এখানে একটা জিনিস পার্থক্য দেখেন, এই বলটারে সুন্দরভাবে দেখেন এখান থেকে কেটে নিচেটা ছায়া যোগ করে একটু লাইট টাইট বাড়ায় এই জায়গায় সুন্দর করে প্রেস করছে। এটা হলো প্রোডাক্ট ফটো রিটাচিং। মানে একটা ছবিকে ফটো রিটাচিং মানে যে মুখের দাগ দূর করা ব্যাপারটা এরকম না, যে কোনো ফটো রিটাচিং হতে পারে, মানে সুন্দর করে প্রেজেন্ট করা। দেখেন এই জুতার ছবিটারে সুন্দর করে এখানে কেটে ছায়া দিয়ে একটু কালার টালার সুন্দর করে এখানে ই করা, এইগুলো বলে এই ধরনের কাজগুলো অ্যাভেলেবেল, অহরহ কাজ আছে। দেখেন এই ছবিটার এখান থেকে কেটে এখানে দেখেন ছায়া দিয়ে শ্যাডো দিয়ে এখানে বসানো, এইগুলোরে মনে করেন বলে প্রোডাক্ট ফটো। এই যে জুয়েলারি প্রোডাক্ট ফটোর কাজ প্রচুর পরিমাণে হয়। এই দেখেন এই ছবিটারে এই যে করা, এই যে না না একটা ছবি ডাইরেক্ট তুলেছে, হ্যাঁ এটা আমরা নিই। আমরা এই প্রোডাক্ট ফটো রিটাচিং এর কাজগুলো দেখবো আজকে, পাশাপাশি আমরা এই ধরনের ছবিগুলো রিটাচিং দেখবো। দেখেন এই একটা রিটাচিং, এই ছবিটাকে এই বানাইছে একটু মানে আগে ক্লিন করে নিয়েছে সমস্ত স্পট এবং ফেসটাকে আগে স্মুথ করেছে, তারপরে একটু কালার টিউন করেছে, একটু লিপস্টিক আকারে একটা জিনিস দিচ্ছে, তাই না? এই সমগ্র দিয়ে একটা ছবিটা একটু সুন্দরভাবে গুছায় তোলা, এটারে বলে মানে ফটো রিটাচিং। আর প্রোডাক্টের জন্য যেটা হবে ওটা হচ্ছে প্রোডাক্ট ফটো রিটাচিং। আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে ফটো রিটাচিং প্র্যাকটিস ইমেজ বলে সার্চ করবো।
প্র্যাকটিস ইমেজ। তাইলে কি হবে জানেন, আমরা প্র্যাকটিস করার জন্য একটা ছবি পাবো। মানে কি, আমরা তো ধরেন সব ছবি দেখতেছি যে বিফোর আফটার করে করা, কিন্তু আমরা তো কাজ করবো, আমাদের প্র্যাকটিস করা লাগবে, সেজন্য আমরা একটা ছবি নিই। লাইক মনে করেন এখানে একটা ছবি, যে কোনো একটা ছবি বেছে নিই। কি আচ্ছা, আমরা এরকম একটা ছবি নিই। সবাই একটু খেয়াল করে না, মনোযোগ দিয়ে। আমরা ছবিটা টেনে ডাইরেক্ট ওপেন করব, কোনো পেজের উপর ওপেন করব না। হ্যাঁ, আগে দেখে নেন, এবার সবাই দেখে নেন। আমরা ছবিটাকে ডাইরেক্ট টেনে ওপেন করব, কোনো পেজের উপরে না। হ্যাঁ, এবার আমরা এই ছবিটাকে আমরা রিটাচিং করব। তাই রিটাচিং করার জন্য প্রথমে যে কাজটা করব, এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে নেব। মানে অরিজিনালটা নিচে থাক তার উপরে, কারণ কোনো প্রবলেম হলে আমাদের ব্যাক যাইতে হয়। তো দেখা গেছে যে অনেক প্রবলেম হয়ে গেল, যে ছবিটা নষ্ট করে ফেললাম বা একদম চেঞ্জ হয়ে গেল, সেক্ষেত্রে আমরা নিচেটা একটা রেখে দিলে এটা ব্যাকআপ থাকলো। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা প্রথমে যে কাজটা করব, জুম করে নেব, নিয়ে আগে দেখে নেব টোটাল ফেসের কোন জায়গায় যে দাগগুলো আমার চোখে বাজতেছে, ডাইরেক্ট চোখে বাজতেছে, সেই দাগগুলোকে এই যে স্পট হেডিং ব্রাশ আছে না, এইটা দিয়ে মুছে নেব। এই যে এই চুলের এই যে চুল চলে আসছে, এগুলো রিটাচ দেব। কি সবই তো দিয়ে দিচ্ছি। কি করছো? যে চুলগুলো উল্টা পাল্টা হয়ে আছে, এগুলো আমি ঠিক করে দিলাম। সমুদ্র। এটা লাগাই দিচ্ছি।
দেখেন স্পট দূর হয়ে কি অবস্থা হয়েছে দেখছেন, হয়েছে না? এবার পাশাপাশি এই যে হেয়ারের মনে করেন যে যে বাড়তি চুলগুলো চোখে বাঁধতেছে, যেগুলো হালকা উল্টাপাল্টা হয়ে এদিক ওদিক হয়ে আছে, আমরা এইগুলো ই করে দিব। রিটাচিং আসলে কি সমগ্র নিয়েই বোঝায়, শুধুমাত্র যে ফেস রিটাচিং করলাম তা না। এই দুষ্টুমি না, এই যে বুঝছে না? এবার আপনাকে মানে আমাদের রিটাচিং এর অনেক কটা ওয়ে আছে, আমি সহজ গুলো একদম সহজ যে ওয়ে সেটাও দেখা দেবো, আর যেটা একটু জটিল সেটাও দেখা দেবো। সহজ ওয়ে কি? আচ্ছা সহজ ওয়ে আগে দেখাবো না জটিল আগে দেখাবো? আচ্ছা সহজটা হচ্ছে এক ধরনের প্লাগইনস আছে, নাম আছে এই যে স্কিন ফাইনার। হ্যাঁ, এই প্রথমে স্পট গুলো দূর করার পরে এই স্কিন ফাইনার এই প্লাগইনসটা অ্যাপ্লাই করলে অটোমেটিক রিটাচিং হয়ে যাবে। সেটা কেমন ভাবে দেখেন, এই স্কিন ফাইনারের উপরে ক্লিক করলাম, কিন্তু অবশ্যই আপনি আগে বড় দাগগুলো দূর করে নেবেন, নাহলে বড় দাগগুলো দূর করতে পারেন না। বুঝতে পারছেন? এই যে স্কিন ফাইনার দেখেন, এই দেখেন অটোমেটিক একটা স্মুথ ভাব চলে আসছে না? দেখছেন? এখান থেকে আরো এর অ্যামাউন্ট বাড়ানো যায়, এই যে এখানে অ্যামাউন্ট, আরো অ্যামাউন্ট বাড়ানো যায়। বুঝতে পারছেন? এবার ওকে করে দেবো। দেখেন কি ছিল, এখন স্মুথ হয়েছে না? এটা হচ্ছে অন কাইন্ড অফ একটা প্লাগইনস এর মাধ্যমে, এই প্লাগইনসটা আমি আপনাদের দিয়ে দিব না, সমস্যা নেই আজকে। ঠিক আছে, এটা জাস্ট সেটআপ করতে হবে, ইনস্টল করবেন, করলে আপনার ফটোশপ এই ফিল্টারের মধ্যে এই চলে আসবে এরকম। ইনস্টল করতে হবে। হ্যাঁ ইনস্টল করতে হবে, ফাইল আছে ওটা ইনস্টল করলে এই ফটোশপের ভিতরে চলে আসবে। এই দেখেন দেখছেন অটোমেটিক কিন্তু আপনার রিটাচ হয়ে গেছে, মানে স্মুথ হয়ে গেছে না? এই যে আগে কি ছিল দেখেন, এইটা দেওয়ার আগে ছিল এরকম একটা ভাব, কেমন একটা ফেস, এইবারে স্কিনটা স্মুথ ছিল না। বুঝতে পারছেন? এই একটা সিস্টেম, এটা তো একদম সহজ সিস্টেম, আপনার কিছু করা লাগতেছে না। আপনার প্রথমে আগে এটা মানে টুকটাক স্পট গুলো দূর করে নিয়ে ওই ইফেক্ট মেরে দিলে হয়ে গেল, তাই না? আরেকটা কিছু রিটাচিং আছে, আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা সাধারণত কিছু ওই যে ইউটিউব থাম্বনেল টাম্বনেল দেখেন না, একদম গ্লো গ্লো টাইপের গ্লেজ দেয় ফেস গুলা, ওই টাইপের কিছু রিটাচিং আছে, যেমন ধরেন এই যে বাংলা নাটক টাটক গুলা দেখবেন আপনি, এইখানে যে রিটাচিং গুলা করে আর কি, অন কাইন্ড অফ এই দেখেন ফেস গুলো একদম মানে এইটা আবার বেশি রিটাচ করে ফেলায়, বুঝলেন? এটা একদম মানে একদম পুরো মাখনের গোলো গোলো হয়ে যায়। এত এইগুলো আবার আবার বিদেশিরা এত পছন্দ করে না, ওরা চায় যে রিয়েলিস্টিক থাকবে। হ্যাঁ, মানে এখানে আপনার যদি আমি ভালো মানে একদম ই করে বোঝাই, যে ওরা বলে যে আমাদের কিন্তু ফেসে একটা লোম কূপ আছে, দেখবেন ফেসের মধ্যে ছোট ছোট পশম থাকে, এই পশমগুলো রাখতে হয়, এগুলো বলে হাই এন্ড রিটাচ, মানে অনেক অ্যাডভান্স রিটাচে এইগুলো এইভাবে করতে হয়। সেটা আমি যাব, বাট আমাদের যখন দেখেন আমাদের কাছে মনে হয় কি জানেন, এই যে স্কিনটা এরকম একদম এই টাইপের গুলুমুলু হয়ে গেলে ভাল লাগে আমাদের আমাদের দৃষ্টিকোণে, তাই না? তো এইগুলো এক ধরনের রিটাচ। আর হাই এন্ড রিটাচ বলতে বোঝায় আপনার স্কিনের টেক্সচারের জায়গায় থাকবে, তো সেটা একরকম আলাদা, আর এইগুলো আলাদা। এটা এটা সহজ বিধায় আমি দেখাচ্ছি। ধরেন এই রিটাচ গুলো যে গুলোমুলো টাইপের করতে গেলে জাস্ট আপনাকে এখানে একটা টুলস আছে দেখবেন, এই যে মিক্সার ব্রাশ টুলের কথা মনে আছে? হ্যাঁ, এই মিক্সচার ব্রাশ টুল দিয়ে এখানে মনে করেন আপনার কিছু সেটিং করতে হবে, যেমন ধরেন এখানে 5 দেওয়া আছে, 75 দেওয়া আছে, 90 আর 100, ঠিক আছে সমস্যা নেই। আর এই জায়গাতে এইটা যদি টিক দেওয়া থাকে এটা উঠাই দিতে হবে, এখানে এরকম চেক চেক থাকতে হবে, ঠিক আছে? এবার জাস্ট এরকম করে দেখেন, এই যে ঘষা দেন,
এটা হলো একেবারে নর্মালি যদি আপনি আহ, করেন সেই ক্ষেত্রে। বাট এইগুলো আবার অনলাইনে ক্লায়েন্টরা আবার এত বেশি রিটাচিং পছন্দ করে না ওরা। হ্যাঁ, ওরা চায় যে আপনার এটা ফেসের যে টেক্সচার, এতে কিন্তু ফেসের টেক্সচার নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা আবার মনে করেন আমাদের আমাদের বাংলাদেশিরা খুব পছন্দ করে, যে ওরা তো বোঝে না আসলে ফেসের টেক্সচার দিয়ে আর কি হবে। ওরা দেখায় যাচ্ছে পরিষ্কার মানুষ মানে সুন্দর, বাঙালির যে ধারণা। ধরেন আমি অনেক আগে একটা ক্লায়েন্টের কাজ করছিলাম। ও হচ্ছে কিছু আমার ছবি পাঠিয়ে দিছে, দিয়ে বলছে এগুলা তুলছে ফটোগ্রাফার, তুলে বলতেছে যে হচ্ছে এগুলারে ফটো রিটাচিং আর একটু সুন্দর করে দাও। ভালো কথা, তাদের কি সব দিচ্ছে যে নিগ্রোদের ফটো, বুঝছেন? নিগ্রোদের বিয়ে হয়েছে, ওয়েডিং, সে ওয়েডিং ফটো দিছে। ভালো কথা। আর আমরা বাঙালি মানুষ মানে কি, যে ফটো মানেই ধরে আগে পরিষ্কার করে দিতে হবে, ধরে সাদা হবে। এখন নিগ্রো চেহারা সাদা করে দিই, আমি দিছিও তাই। আহারি বকাবকি সে বলছে আপনি করছেন কি, এটা এটা তো আপনি মানে হোয়াইট বানা দিয়েছেন। বলছে হ্যাঁ সুন্দর করে দিছি। তোর ও আমার বোঝাচ্ছে, দেখেন মানে গড এক একজন এক এক রকম ভাবে বানাইছে। হ্যাঁ, পরিষ্কার মানে যে সুন্দর, ব্যাপারটা তা না। আইডেন্টিটি থাকতে হবে একটা একটা জিনিসের কাজ করলে। দেখেন বেসিক্যালি এটা আমাদের কাছে একটু বেশি ভালো লাগছে না, একদম চকচক করতেছে ফেসটা। কিন্তু এটা আসলে চলবে না, কারণ এতে কিন্তু কোনো ডিটেল নাই। দেখেন ফেসের টেক্সচার একদম ঘষে তামা করে দিছে। মানে অনেক কাইন্ড অফ শিরিষ কাগজ দিয়ে ঘষলে মানে কোনো কিছু যেমন কোমল হয়ে যায় না, ব্যাপারটা এরকম হয়ে গেছে। মানে আমাদের ফেস ধরেন ধরে শিরিষ কাগজ মারা হয়েছে। বা ওই যে মেকআপ করলে যেমন একদম পুরো মনে করেন যে কি কয় এটারে, একদম ঘষে মাজে মোটামুটি একদম ওইটার একদম প্লাস্টিকের মতো বানায় ফেলায়, অনকাইন্ড ওরকম বানানো হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এইটাও লাগবে। কোন ক্ষেত্রে লাগবে? এই ধরেন বাংলাদেশি কোনো কাজের ক্ষেত্রে আপনার এটা দরকার হয়। বুঝা গেছে? একদম সহজ না এই সিস্টেমটা, নাকি? আচ্ছা, এই সেটিংটা মনে রাখেন, ৫, ৭৫, ৯০, ১০০ লিখে নেন দরকার হয়। এটা এটা যে এই সেটিংই করতে হবে তা না, এটা আসলে ছবি অনুযায়ী সেটিং করতে হয়। বাস এই সেটিংটা আপনি মনে করেন যে চালাতে পারেন, ৫, ৭৫, ১০০, ৯০ আর ১০০। সবাই ওপেন করেন করে এই কাজটা করেন, যে কোনো একটা ছবি ওপেন করেন করে এই 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 একটা একটা করে আগে শিখেন আর লোড নেন, একবারে মনে থাকবে না। আর এটাতে একরকম সিস্টেম গেল, আর একটা সিস্টেম কি দেখলাম আমরা, ডাইরেক্ট হচ্ছে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করা। আর যদি ম্যানুয়ালি করেন সেটা কিভাবে করতে হয় দেখাই। ম্যানুয়ালি বলতে বোঝায়, ম্যানুয়ালি আপনি যদি একটা এই তো আবার প্রথমে ফিরে যেতে হবে। আচ্ছা এই দেখেন, খেয়াল করেন, সব ক্ষেত্রে আপনাকে ২টা করে নেবেন, নিয়ে আগে স্পট দূর করে নেবেন, ঠিক আছে? মানে যেভাবেই করেন না কেন এইটা করেই নেবেন, না হলে মনে করেন যে আপনি এই বড় স্পট গুলো না, এটা হচ্ছে যত ইফেক্ট দেন না কেন যায় না। মানে যতদূর চোখে বাঁধে ততদূর আপনাকে পরিষ্কার করে নেবেন। খুলে ফেলাইছো?
এবার দেখেন মোটামুটি আপনি স্পট গুলো দূর করলেন, করার পর আপনার যে কাজটা করতে হবে আর একটু সুন্দর করে করতে পারলে ভালো হতো। যাই হোক, এইটাকে এই যে লেয়ার, এটা হচ্ছে ধরেন মেন লেয়ার, এটাকে দুইটা করতে হবে। একটা কন্ট্রোল জে দুটো দেবেন, ঠিক আছে? একটার নাম দেবেন ব্লার, নিচেরটার নাম হবে ব্লার, BLUR ব্লার, আর উপরটার নাম হবে শার্প, SHARP শার্প। বুঝতে পারছেন? একটা তো মেন লেয়ারটা মেন লেয়ারের মধ্যে থাকবে, একটা হচ্ছে ব্লার আর একটা হচ্ছে শার্প, ঠিক আছে? বোঝা গেছে? একটা হবে ব্লার, নিচেরটা ব্লার আর উপরটা শার্প। এবার যে কাজটা করবে, এই শার্প লেয়ারটাকে ফিল্টার থেকে আদার্স থেকে যে হাই পাস দেখছেন, হাই পাস কোথায় গেলাম দেখেন, ফিল্টার থেকে আদার থেকে হাই পাস, তাই তো? এখানে ক্লিক করব, করলে দেখেন এই যে কেমন একটা অপশন আসছে না, এই জায়গায় এইখানে বেশি না হালকা, মানে আপনার ফেসের ডিটেল বোঝা যায় এরকম আপনি একটুখানি নেবেন, লাইক এরকম নিলেন, এই বা 1 দিলেন বা 2 দিলেন, ঠিক আছে? এটা ইমেজ অনুযায়ী দেবেন, ঠিক আছে? এই যে ওকে করবেন, ঠিক আছে? করার পরে এইটাকে এখানে ক্লিক করবেন, করে এইখানে দেখেন বিভিন্ন রকম মোড আছে না, এখানে আছে ভিভিল লাইট, এই যে লিনিয়ার লাইট, এই লিনিয়ার লাইট মোডটা দেবেন, লিনিয়ার লাইট, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, এইটা তো হলো। এখন মনে হচ্ছে কি একটু অনেকটা শার্প হয়ে গেছে না ছবিটা? এবার আপনি এই ব্লার লেয়ারটা সিলেক্ট করবেন, করে এই যে ফিল্টার থেকে ব্লার, এই যে গাউসিয়ান ব্লার আছে না, এই গাউসিয়ান ব্লারে ক্লিক করবেন। এখন ব্লারে ক্লিক করে দেখেন এটা হালকা একটু ব্লার দেন। এখন এইখানে যখন আমি ব্লার দিচ্ছি, টোটালটার উপর ইফেক্ট পড়তেছে না? হ্যাঁ, আমি টোটালটার উপর ইফেক্ট ফেলাবো না, আমি শুধু ফেলাবো হচ্ছে ফেসের যেসব জায়গাগুলো আমার ব্লার দরকার। এখন আপনি একটা কাজ করতে পারেন, এখানে আরেকটা সিস্টেম আছে, মিক্সার ব্রাশ দিয়ে এখন আপনি এইটার উপরে অ্যাপ্লাই করতে পারেন, দেখেন তাহলে ওই ডিটেলটাও থাকবে। আবার দেখেন একদম কিন্তু সেই পেইন্টের মতো হচ্ছে না, যে আমাদের ফেসে যে একটা যে পশমের যে জায়গাটা থাকে ওইটা কিন্তু বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখেন এবার ফেসে এক ধরনের টেক্সচার মনে হচ্ছে না হালকা? এই যে শার্প লেয়ার, এটা যদি না থাকতো না তাহলে কিন্তু এই এরকম ঘোলা ঘোলা মনে হতো। বুঝতে পারছেন? আপু পিছনের মানুষ দেখতে পাচ্ছেন আবার, এই যে এই দেখেন, এই যে দেখেন এইটা একটা সিস্টেম, এটা দেখছেন? এখন কিন্তু ফেসের উপর যে টেক্সচার ছিল সেটা কিন্তু বোঝা যাচ্ছে। বুঝতে পারছেন কি করছি? মনে আছে কতগুলো স্টেপ করছি? আমি আরেকবার বলতেছি, সেটা হলো প্রথমে আপনি এইটাকে ডুপ্লিকেট করবেন, হ্যাঁ? করার পর এইটার আগে স্পট গুলো দূর করে নেবেন, হ্যাঁ? স্পট গুলো আগে রিমুভ করে নেবেন, যত বড় বড় স্পট চোখে বাঁধে সেগুলো স্পট দূর করে নেবেন। নেয়ার পরে দুইটা করবেন, একটা ব্লার নাম দেবেন আর একটা নাম দেবেন শার্পেন, ঠিক আছে? এবার প্রথমে শার্পেন লেয়ারটা নেবেন, শার্পেন লেয়ারটা নিয়ে ফিল্টার থেকে আদার থেকে হাই পাসে যে খুব বেশি না হালকা দিয়ে হাই পাস করবেন, করে এখান থেকে লিনিয়ার লাইট এই মোডটা অ্যাড করবেন, হ্যাঁ? একটা আছে ভিভেল লাইট আর একটা আছে লিনিয়ার লাইট। ভিভেল লাইটও দেওয়া যায়, লিনিয়ার লাইট দিলে একটু স্পষ্ট বেশি হয়।
এবার এটার চোখ বন্ধ করে নেবেন, দিয়ে এই যে ব্লার লেয়ারটারে ফিল্টার থেকে ব্লার দিতে পারেন, তো ফিল্টার থেকে ব্লার দেওয়ার দরকার নেই, তাহলে টোটালটা ব্লার হয়ে যায়। আপনি যে কাজটা করবেন, এই শার্পেনটা অন করে এই ব্লার লেয়ার সিলেক্ট করে এই যে মিক্সার ব্রাশ টুল দিয়ে জাস্ট ই করবেন। একবার ট্রাই করেন সবাই। ছবি করার পরে আর কি কি কাজ থাকে, লাইক মনে করেন আপনার মনে হচ্ছে যে একটু কিছু জায়গায় একটু ডার্ক আছে, কিছু জায়গায় একটু লাইট আছে, তো আমরা কি করব, এটা এই লেয়ারটাকে নিউ একটা লেয়ার নিয়ে ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ করব, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ, তাহলে কি হবে জানেন, সবগুলো লেয়ার একটা লেয়ারে হয়ে যাবে। দেখেন, ওকে দেখছেন, এই যে এটা কিন্তু একটা হয়ে গেছে, কারণ এখানে শার্প ছিল, ব্লার ছিল, মেইন ইমেজ ছিল, সবগুলো একটা ইমেজ হয়ে গেছে। এবার আমরা মনে আছে এখানে অন্ধকার দূর করতে গেলে আমাদের কি টুলস দরকার ছিল, এই যে ডস টুল দিয়ে হালকা যেখানে একটু একটু শ্যাডো আছে বেশি, সেই জায়গাটা একটু শ্যাডো কাটা দিলাম। বুঝতে পারছেন, মানে আপনি ম্যানুয়ালি এগুলো গুছাতে পারতেছেন। এবার ঠোঁটটারে একটু লিপস্টিকের মতো ই করার জন্য এই যে স্পঞ্জ টুলের কথা মনে আছে, এই যে এইটা দিয়েও করা যায়, আবার ম্যানুয়ালি করা যায়। ম্যানুয়ালি মানে কেমন, ধরেন এটা দিয়ে তো শুধু কি কালার হচ্ছে, শুধুমাত্র এখানে যে কালার আছে সেটাই হচ্ছে, তাই না? কিন্তু আপনি চাচ্ছেন না আমি এই ঠোঁটটার কালার অন্য একটা কালার, লিপস্টিকে যেরকম বিভিন্ন কালার করে ওরকম করব, তো ঠিক আছে, সমস্যা নেই। দেখেন, তার জন্য আপনাকে এই পেন টুল নিতে হবে। হ্যাঁ, পেন টুল নিতে হবে, নিয়ে এখান থেকে আপনি নেবেন শেপ, ঠিক আছে, বা শেপ না নিলেও হয়, আপনি ডাইরেক্ট পেন টুল নিয়ে এই প্যাচ নিতে পারেন। যতটুকু ঠোঁটের এই অংশ আছে ততটুকুই আপনি এবার সিলেক্ট করবেন। ঠিক আছে, এবার একটা নিউ লেয়ার নেবেন, মেক সিলেকশন, ওকে, এইটার একটা কালার দিয়ে দেবেন। ধরেন আপনি যে কালারের মানে চাচ্ছেন, লাইক মনে করেন যে আমি এই কালার চাচ্ছি, ওকে, সেই কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এই সিলেকশনটা দূর করে দেবেন। এবার এটা চোখ বন্ধ করেন, করে এই ভিতরে তো আর কালার পড়বে না, এই ভিতরটাকে সিলেক্ট করতে হবে। এবার এটা সিলেক্ট করবো, করে এইখান থেকে এটুকু ডিলিট করে দেবো। দেখেন, এখন কিন্তু শুধুমাত্র ঠোঁটের যে পার্টটুক সেইটুকুর উপরে কিন্তু পড়ছে, তাই না? এবার আপনি এই মোড আছে না, মোড, এই মোডের থেকে ক্লিক করবেন, করার পরে এই নিচে একটা মোড আছে কালার, এই কালার মোডটা সিলেক্ট করবেন। কালার, এই দেখেন, কালার সিলেক্ট করলে এর উপর একদম কালারের মতো পড়ছে, দেখছেন? আরো মোড আছে, দেখেন এখানে এই ওভারলি আছে, সফট লাইট আছে, সফট লাইটও দিতে পারেন। ঠিক আছে, সফট লাইটটা একটু বেশি ম্যাচিং হচ্ছে, ওইটা বেশি গ্লেজি হয়ে গেছিল। এখন এরকম দিলে তো আসলে এত বেশি থাকে না, একটু এটাতে ফিল্টার থেকে ব্লার, একটু গার্জিয়ান ব্লার দেবো, তাহলে কি হবে জানেন, এই চারিদিকটা স্মুথ হয়ে যাবে, কর্নার গুলা হালকা। দেখেন, এবার যদি মনে হয় কোনো জায়গায় বেশি হয়ে গেছে, এই ইরেজার টুল নেন, নিয়ে সফট ইরেজার নেন, নিয়ে সেই জায়গাটা একটু মুছে হালকা করে দেন। বুঝতে পারছেন? এই দেখেন, এখন আপনি চাচ্ছেন এই লেয়ারটা, এটা এই কালার হবে না, অন্য কোনো কালার হবে, তাহলে এখানে একটা ইফেক্ট দেওয়া যায়, সেটা হলো এখানে ক্লিক করেন, এই অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর এখানে দেখেন একটা লেখা আছে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এটা নেবেন। হ্যাঁ, নেওয়ার পরে এইটা দেখেন, এইটার কালার দিলে কালার চেঞ্জ হচ্ছে, এখন টোটালটার উপরে কালার চেঞ্জ হচ্ছে না, মানুষেরও কালার চেঞ্জ হচ্ছে, তাহলে এইটারে শুধুমাত্র এর লেয়ারের উপরের সাথে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস, তাহলে কি হবে জানেন, শুধুমাত্র এই যে ঠোঁটের এই কালারটা এর সাথে দেখেন মার্কস এসেছে। এখন আপনি চেঞ্জ করলে শুধুমাত্র ওই ওই কালারটাই চেঞ্জ হবে, দেখছেন? এখান থেকে স্যাচুরেশন বাড়াইতে পারেন, কমাইতে পারেন।
আপনার যেভাবে খুশি আপনি সেভাবে এটারে ব্যালেন্স করে নিতে পারবেন। আপনি এখান থেকে যে কালার দেবেন, আপনার কাছে যেটা মনে হয় যে এটা দিলে বেস্ট হবে সেটা দিলেন। এই ওভারঅল নিউ একটা লেয়ার নেব, ইমেজ থেকে আবার অ্যাপ্লাই ইমেজ করব, করার পরে ফিল্টার, ক্যামেরা, র ফিল্টার একটা ইফেক্ট আছে, এখানে যাব। যাওয়ার পরে এখান থেকে কালারের কিছু অপশন আছে, এখান থেকে কালার কারেকশন করা যায় ছবির। দেখেন এটার এক্সপোজার যদি একটু লাইট বাড়ানো দরকার, একটু লাইট বাড়ালাম। একটু ছবির কালার একটু ব্লু দিতে চাচ্ছি বা একটু ইয়েলোস দিতে চাচ্ছি, কোনটা করতে চাচ্ছি। এখানে সব ধরনের মোডগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। কন্ট্রাস্ট বাড়াইতে পারি, হাইলাইট বাড়াইতে পারি, কমাইতে পারি, শ্যাডো বাড়াইতে পারি। এই শ্যাডো ছায়া দেখছেন, ছায়া কমে গেল। হোয়াইট ভাবটা বাড়াইতে পারি, ব্ল্যাক ভাবটা বাড়াইতে পারি, কমাইতে পারি। টেক্সচার, ক্লিয়ারিটি, এই যে অনেক রকম আছে। এখান থেকে আপনি টুইনিং করে করে একটা ছবিকে আপনার মন মতো, কালার কারেকশনটা আসলে শেখার কিছু না, এটা হচ্ছে রুচির উপর নির্ভর করে। রুচি মানে কি, আপনার যত চয়েস সুন্দর হবে তত দেখবেন যে আপনি কালার কারেকশন ভালো হয়। এখন কালার কারেকশনের এখানে মনে করেন সব রকম লাইক, এখন বলতে পারে যে তা আমি ভালো বুঝবো কি করে যে ভালো হয়েছে। তো আপনাকে এই জন্য অনেক ছবি দেখতে হবে তারা কি ছবি কিভাবে কালার করেছে, ঠিক আছে। লাইক মনে করেন যে সমস্ত সব উপকরণ দিয়ে দেওয়া হলো, মশলা টশলা সবকিছু, আপনি এবার রান্না করবেন, ঠিক আছে, এরকম। ওকে, এই দেখেন এখন এইটা মনে করেন আমি আপনাদেরকে এই লেয়ারগুলো সব কয়টা একসাথে গ্রুপ করি, করে এটা চোখ বন্ধ করি। দেখেন আমি বিফোর আফটারটা একটু দেখাই। এই টান দিয়ে এটারে বড় করলাম করে, এই দেখেন বুঝা গেছে। এইভাবে আপনাদেরকে প্রজেক্ট গুলা করতে হবে, বুঝতে পারছেন? পারা যাবে না? একটু প্রথম দিকে কঠিন মনে হতে পারে, কারণ কি আসলে ফার্স্ট টাইম তো এত বড় একটা প্রজেক্টে অনেকগুলো কাজ করছি। আপনি বাসায় টিউটোরিয়াল যে এই টিউটোরিয়াল দেখবেন, আস্তে আস্তে টিউটোরিয়াল অন করে দেখবেন, কাজ করবেন, আবার বন্ধ করবেন, আবার অন করবেন। এইভাবে আপনার নিজের ছবিগুলোই পরিষ্কার করেন আগে তুলে, ঠিক আছে। প্রথমে কিছু কাজ করতে ফ্রি, বন্ধু বান্ধবের ছবি বা কারোর ছবি নিয়ে কাজ করে দেন, সে যদি বলে না ভালো হয়নি তাহলে আবার করেন, ঠিক আছে। তারপরে দেখবেন যে আপনার তো পোর্টফোলিও হবে, যে আপনি ক্লায়েন্ট কাজ যখন দেয় তখন জিজ্ঞাসা করে আপনি কি এই কাজ আগে করেছেন। যদি বলেন যে হ্যাঁ আমি করেছি, আমাকে বলেন তাহলে দেখান আমাদের, আপনার কাছে কোনো দেখানোর কিছু নেই। তাহলে তো হবে না। কিছু কাজ জমায় রাখতে হয় যেগুলো ক্লায়েন্টকে দেখানোর জন্য, বুঝতে পারছেন? দেখবেন ওই যে যারা সিভিল ড্রয়িং করে ইঞ্জিনিয়ার, ওদের কাছে গেলে ওদের পিছনে যেসব প্রজেক্ট করে যেসব ছবি দেয়ালে মারা থাকে, এগুলো সব আমার করা, এই এলাকায় এই কাজগুলো আমার করা। তখন কি ট্রাস্ট আসে যে না এই লোক তাহলে আগেও করেছে, ভালো পারবে। এখন যদি আপনারে বলে যে না ভাই আমি তো আসলে আগে কখনো কোনোদিন করিনি, আমি প্রথম ফার্স্ট টাইম আপনার বাড়িটাই আমি ডিজাইন করবো, তখন আপনি বেরোয় এসে বলেন উঠে বাবা এখানে পালা, এ যা করে দেবে তার কোনোদিন দেখানো এই বাড়িতে আর থাকা লাগবে না। তো ব্যাপার হচ্ছে এরকম, আপনার কাজ আগে তো শো করতে হবে, তাহলে ভালো কিছু শো না করলে ক্লায়েন্ট ট্রাস্ট আসে না, ঠিক আছে। বুঝা গেছে? মনে করেন এই যে আমরা সেমিনারে গেলাম ঢাকায়, তো এখানে আপনারা এই চ্যানেলটা অবশ্য হয়তো কেউ দেখেছেন, আমি দেখাই আপনাদের। একটা চ্যানেলের কথা বলতেছি আপনাদের, কি ব্যাপার। এই এই চ্যানেলটা আপনারা দেখেছেন না, এই সব ঢাকা রোস্টিং করে এই ছেলেটা, হ্যাঁ, রাফায়েত রাকিবের নাম, দেখেছেন কেউ এই চ্যানেলটা ইউটিউবে? আচ্ছা যাই হোক, এ একটা ইউটিউবার আর কি। তো এই ইউটিউবার এরা এক বছরে 1 কোটি টাকা ইনকাম করেছে ফাইবার থেকে। এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন, আর আসলেই করেছে। ওর প্রোফাইল দেখলেও, ওর ফাইবার প্রোফাইলেও যে যে কটা অর্ডার হিসাব করলে 1 কোটি টাকা হয়ে গেছে। তা বলতেছে ও, মানে ওরে গেস্ট হিসাবে নিয়ে আসছিল, ও হচ্ছে ভিডিও এডিটিং এর কাজ করে,
আর গ্রাফিক্সের কাজ করে, দুটাই করে। তা বলতেছে যে আপনাকে মানে অনলাইনে কাজ করতে গেলে আপনাকে হইতে হবে নাপিত। মানে নাপিত মানে কি, সেলুনের যে চুল কাটে নাপিত। কারণ আমাদের দেখবেন এক একজনের এক একটা স্পেশাল নাপিত থাকে, আমরা তার কাছে বাদে আর কারোর কাছে চুল কাটাই না। তো ওর কথা হচ্ছে ক্লায়েন্টে এমন ভাবে কাজ করতে হবে ক্লায়েন্টের সাথে, যে ক্লায়েন্ট সারা জীবন আপনার কাছ থেকে কাজ করে। বুঝতে পারছেন? তো বলছে একটা ক্লায়েন্টেরই সাথে কাজ করেছে সে $40,000, একটা ক্লায়েন্টেরই কাজই করেছে $40,000। মানে ও বারবার ওরে দিয়ে কাজ দেয়, একটার পর একটা কাজ দিতে আছে। তো বলছে যে এই ক্লায়েন্টটার সাথে চাকরি করা আর এই ক্লায়েন্টের সাথে কাজ করা আমার কাছে এখন একই হয়ে গেছে। কারণ প্রতিদিন ও যে কাজ দেয়, মাস শেষে দেখা গেছে ও আমারে $5,000 কাজ করে। আমি একটা কোম্পানিতে চাকরি করতাম ফিক্সড প্রাইসে, তো ওই হতো। তাহলে বোঝেন মানে আর্নিং কোনো ব্যাপার না। এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আজকে আমি বলবো কিভাবে আমি আমার 1 বছরের কাজ 1 কোটি টাকায় কনভার্ট করছি। এটা ফ্রিল্যান্সিং করে মাসে মাসে লাখ টাকা কামানোর ভিডিও না, আসুন আমার কোর্স কিনুন, এইটাই করে ভিডিও না। ইটস জাস্ট a piece of passion, hard work, 1 কোটি টাকা and a full-on digital magic. Alright, picture this. You run YouTube and some serious questionable videos. Good done, right? সবগুলোতে যে কোনো একটা কাটা থাকে, ইউটিউবটা আমার জন্য কাটা। Trust me when I say this, আমার মনে হচ্ছে যে এর থেকে উপরে আমার পক্ষে যাওয়া সম্ভব না। অথবা মানে ও আগে ইউটিউবে ভিডিও বানাতো, বুঝছেন? এখন বাংলাদেশের মানে আমি তো ইউটিউবিং নিয়ে কাজ করি, ইউটিউব নিয়ে যদি কেউ ভিডিও কন্টেন্ট করে ইনকাম করে খাইতে যায়, ও আর এখন আর মনে করেন যে ওর মানে ও ওই টাকা ইনকাম করা যাওয়ার আগে মনে করেন ও না খেয়ে মারা যাবে। কারণ ইউটিউবের এত পরিমাণ রেভিনিউ কম দেয়। 1,000 ভিউ হলে মনে হয় সম্ভবত $1 পাবে কেউ, তাও পাবে কিনা শিওর না, এত কম। যতই ভিউ হোক না কেন, মিলিয়ন মিলিয়ন ভিউ হলে কয় টাকা আসে জানেন? হয় $5, নাহলে $7, নাহলে $10। কারণ বাংলাদেশের সিপিসি রেট অনেক কম। বুঝতে পারছেন? হ্যাঁ, যদি আমেরিকার আপনার ভিডিও দেখে তাহলে আবার বেশি হয়। কারণ আমেরিকার তো বাংলাদেশি ভিডিও দেখবে না, বাংলা কথা তো বুঝবে না, দেখবেও না। আপনি চায়না ভিডিও দেখবেন, দেখবেন না, কারণ ও বুঝতেছি না কথাবার্তা। ঠিক আছে? তো এই কারণে ওর কথা হচ্ছে যে ও ইউটিউব করতো, ইউটিউবে তা বলছে একটা সময় মনে হলো যে ইউটিউব থেকে আর ইনকাম করে আমার দিন চলবে না। ঠিক আছে? ভিউ আছে কি টাকা নাই, ভিউ আছে টাকা নাই, কপিরাইট হ্যান স্যান বিভিন্ন রকম ঝামেলা। তাই বলতে তখন ভাবতেছি যে কি করবো যায়। তখন থেকে ওর চিন্তা হয়েছে যে আমি তো ভিডিও এডিটিং পারি, ইউটিউবের ভিডিও যেহেতু আমি বানাই বানাই ছাড়ি, তাহলে এই ভিডিও এডিটিং দিয়ে ফ্রিল্যান্সিং করি। আর ব্যাস ওইটাই মনে করেন যে ও গেইন করে গেছে। বুঝতে পারছেন? এরকম ব্যাপার। ওই এই ভিডিওতে ওই কথাই বলে, 1 বছরে 1 কোটি টাকা, প্রতি মাসে প্রায় 80,000 টাকা করে, তাই না? কোনো বিষয় না কিন্তু হিসাব করে। কারণ আমি আপনার একটা ক্লায়েন্টে কাজ করতাম, পার মান্থ $1,200 দিত আমাকে। ওর কাজ করেছি 9 মাস। এবার চিন্তা করেন, ওই মনে করেন হচ্ছে আপনার পার মান্থ $1,000 হলে 9 মাসে কত? $9,000। $9,000 মানে 9 লাখ টাকা। তো এরকম মনে করেন অবশ্যই 1 কোটি টাকা, সরি, তাহলে পার মান্থ আপনার $10,000 করে ইনকাম করছে। 10,000, $10,000 ইনকাম করেছে পার মান্থ। প্রতি মাসে $10,000 মানে 10 লাখ টাকা করে। অবশ্য ওর একটা টিম আছে, এই কারণে ওর জন্য আরো সহজ হয়েছে, কারণ একা এত কাজ করা সম্ভব না। ও যখন দেখেছে কাজ আসছে, প্রচুর টিম বানাই নিয়েছে। বুঝতে পারছেন? ধরেন আপনি চিন্তা করেন, আপনি মনে করেন যে কি বলা যায়, আপনি চাল বিক্রি করেন। এখন যখন দেখতেছেন প্রচুর পরিমাণে মানুষ চাল কিনতেছে, তখন তো আপনি বাজার থেকে বেশি করে চাল গুডাউনে মানে লোড করা তো সমস্যা নাই, কারণ বিক্রি তো হচ্ছে। তো এরকম যখন দেখতেছি ইনকাম বেশি, তখন এটা করতেছি। যাই হোক, এগুলো মাঝে মাঝে মোটিভেশন দেবো আপনাদের, যাতে মন চাপে যে ইনকাম আমরাও করি। আর ইনকাম করা আসলে খুব বেশি কঠিন না, একটু কাজ জানলে, স্কিল থাকলে ইনকাম করা যায়। অনলাইনে যারা কোর্স মোর্স করে না, যে কোনো জায়গায় কোর্স, আমি বলবো কোর্স করা উচিত। কোর্স করা উচিত না তা না, কোর্স করা উচিত যে কোনো জায়গা থেকে, কিন্তু আগে দেখবেন সে কাজ করে কিনা। বুঝতে পারছেন? অনেকে আছে সুন্দর করে গুছায় গল্প করে, গল্প দেয়, কিন্তু কাজ করে না, কাজ করেও না। কিন্তু ওই ওর ওর মানে হচ্ছে যোগ্যতা আছে, ও গল্প করে দিতে পারে ভালো। বুঝতে পারছেন? তো এই কারণে আমি কিন্তু প্রচুর কোর্স করছি। আমি মানে একটা সময় আমি প্রচুর পরিমাণে মানুষের অনলাইনে কোর্স করছি, ভিডিও দেখছি, আমি টিউটোরিয়াল কিনে কিনে দেখতাম।
কারণ কি আমি এক জায়গা থেকে যা শিখতেছি আর একজনের কাছে গেলে আর এক রকম শিখতেছি। তো এই ভ্যারাইটিস রকম শিক্ষা যখন আমি পাচ্ছি, তখন আমার কাছে মনে করেন যে আমি মানে অনেক কিছু মাথায় আমার খেলতেছে। এটা হলো ব্যাপার। রিডাসিং নিয়ে কোনো প্রবলেম আছে বলেন? হ্যাঁ, আচ্ছা। আর একটা কাজ আছে, সেটা হচ্ছে ফটো কালার রিপ্লেসমেন্ট। এটা এখন দেখাবো। ফটো কালার রিপ্লেসমেন্ট মানে কি ভাইয়া? চলে যাবেন? আচ্ছা। ফটো কালার রিপ্লেসমেন্ট মানে একটা ছবিতে একটা কালার আছে, আপনি ওইটারে আর একটা কালার করবেন। বোঝা গেছে? বোঝাতে পারছি? মানে ধরেন আমি একটা ছবি তুলছি, আমার এই পাঞ্জাবির কালার ব্লু কালার। এখন আমার মনে হয়েছে কি এই ব্লু কালার না হয় এই পাঞ্জাবিটা যদি আমি লাল কালার পরতাম তাহলে কেমন লাগে। এখন লাল কালার বানায় যদি পরে যদি ভালো না লাগে তাহলে তো লস পুরোটাই। তাহলে আমি কি করলাম, আমি আমার একটা ছবি তুলে আমি একজনের কাছে দিয়ে বললাম যে আপনি এটা একটু লাল করে দেন তো দেখি কেমন লাগে আগে, যদি ভালো লাগে তাহলে আমি করবো। ব্যাপারটা হচ্ছে এরকম। অনেক ক্লায়েন্ট আসে, এসে অনেক টি শার্টের ছবি দেয়, দিয়ে বলে যে এইগুলোর কালার এইটাতে এটা হবে। ওরা আগে থেকে কিন্তু ওই টি শার্ট বানায় না, আগে কালার করে দেখে যে কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে বানাবে। বুঝতে পারছেন? তো এই ধরনের কালার আছে হিউজ, মানে কাজ আছে মার্কেট প্লেসে। আমি করছি, অনেক কাজ করছি এরকম। এগুলো হচ্ছে ছোটখাটো কাজগুলো। আমরা কিন্তু এখনো হাই লেভেল ডিজাইনে যাইনি। আমরা এখন ছোট ছোট কাজগুলোর কথা বলতেছি, আলোচনা করতেছি। এগুলো একসময় আমি করছি প্রচুর পরিমাণে। তখন মনে করেন এরকম কাজ এখনো আছে। এখন আর মানে ডিজাইনের কাজ করা হয় বিধায় এখন ওইগুলো করা হয় কম। সাপোজ ধরেন যদি আমি তাই বলি, মনে করেন এইখানে একটা বোতল রয়েছে, ঠিক আছে? এখন এই বোতলের কালারটা কি আছে, একটু পিঙ্ক টাইপের কালার। এখন আপনাকে বলা হলো এই কালারটাকে, যেহেতু টোটাল ওভারঅল সম্পূর্ণটাই আছে, আচ্ছা আমি বাকিগুলো ডিলিট করে দিই বোঝার সুবিধার্থে, একটা রাখি। এখন আপনার বলা হলো যে এই টোটাল কালারটা পিঙ্ক আছে, এটা হবে ব্লু কালার। হ্যাঁ, তাও কি ব্লু কালার হবে সেটাও আপনার বলে দেওয়া হলো, যে এই গাড়িতে যে ব্লু কালারটা আছে এই কালার। তাহলে এই গাড়ির ব্লু কালারটা তো আগে আপনার এইখানে নিতে হবে। তো সেই নেওয়ার জন্য আমরা কি করবো, এই আইড্রপার দিয়ে একটা ক্লিক করবো, ঠিক আছে? এবার এইখানে এই ব্লু কালারটা আমি এর সাথে এর উপর আমি অ্যাপ্লাই করবো। যেহেতু এইটা একেবারে একাই দাঁড়ায় আছে, তাই না? কন্ট্রোল চাপদের উপর ক্লিক করে দেখেন একাই এইটুকুই সিলেক্ট আছে। এটা নিউ লেয়ার নিলাম, সেখানে এই ব্লু কালারটা দিয়ে দিলাম। বোঝা গেছে? এবার আমি এইখান থেকে এই যে মোড, মনে আছে আমরা মোড চেঞ্জ করছিলাম, এই সফট লাইট ওভারলি, দেখেন সফট লাইট ওভারলিতে হচ্ছে না, কিন্তু আমরা এখানে দেবো কালার, এই কালার মোড। এই দেখেন, দেখছেন একেবারে পারফেক্ট ওই শেপ ধারণ, ওই শ্যাডো ধারণ করেছে। বোঝা গেছে? এখন বলতে পারে যে এই ব্লু কালার তো অনেক গাঢ়, এটা তো অত গাঢ় হয়নি। এখন এই ব্লু কালারও যদি এরকম রাখা হয়তো আর আলো মেরে ছবি তোলা হতো, তাহলে এটা ফ্যাকাশে মনে হতো। বোঝা গেছে বিষয়টা? সেই কারণে হ্যাঁ, এটা আরেকটা কাজ করা যায়। আমরা কি করছিলাম, এখানে সিলেক্ট করে কন্ট্রোল চাপে সিলেক্ট করে এর উপরে নিউ একটা লেয়ার নিয়ে কালার নিয়েছিলাম না, সেটা না নিয়ে আমরা এটা সিলেক্ট করে এখানে ক্লিক করে এই সলিড কালার নিতে পারতাম। সলিড কালার নিলে কি হতো, একটা লেয়ার আসতো। হ্যাঁ, এবং এই লেয়ারটাকে আমি যখন কালার মোড দিতে পারতাম। এবার যদি আমি চাই এই লেয়ারের উপর ডাবল ক্লিক করলে এই কালার বাক্স আসে। এখন আমি চাইলে কালার পরিবর্তন করতে পারবো এখানে। তাহলে আগের থেকে এইভাবে কাজ করাটা বেটার না? যেহেতু আমি কালার চেঞ্জও করতে পারতেছি এই ধরনের লেয়ার নিয়ে কাজ করলে। বুঝতে পারছেন? এই একটা। এবার আমরা আসি, ধরেন সাপোজ আরো একটা এক্সাম্পল দেখাই। একটা ব্যাগ, মনে করেন এই ব্যাগটার কালার আপনারা করতে বলেছে, এই ব্যাগের কালার কোনো ক্লায়েন্ট এসে আপনারা বললো, হ্যাঁ
কি বললো যে এইখানে যে ব্যাগ আছে না, এই ব্যাগের কালারটা হবে এই ব্যাগের কালার। বলতেই পারে যে আমার এরকম কালারের ব্যাগ আমি দেখি। তো আমি এই ছবিটাকে কপি করি, ফাইল, এখানে নিয়ে যাই, ঠিক আছে। এটা দেখেন এই দুটো লেয়ার এক করে দেওয়া যায় কন্ট্রোল ই দিয়ে, মার্জ ডাউন করলে এক হয়ে যায়। এবার এই ব্যাগটার কালার করতে হবে কেমন কালার, ওই ব্লু কালারের মতো, তাই না? তো সে ব্লু কালারটা কই, ব্লু কালারের লেয়ারটা আমি নিয়ে আসি, কপি, ফাইল, নিউ, এই কালার হবে, তাই তো? তাহলে এই কালারটা আমি ডাইরেক্ট এখানে ক্লিক করলাম আইড্রপার দিয়ে, তাহলে সেই কালারটা এখানে চলে আসলো। এবার দেখেন আমি পেন টুল দিয়ে এই ব্যাগের কালার আছে যতটুকু ততটুকু আমি সিলেক্ট করব। একটা কাজ করতে পারি, আমি এখানে শেপ নিয়েও করতে পারি। শেপ নিয়ে এই কালারটা প্রথমে বন্ধ করে রাখি, শেপ নিলে একটা লেয়ার চলে আসবে, তাতে আমাদের পরবর্তীতে কালার চেঞ্জ করতে সুবিধা হবে। আর এখানে এই সিলেকশনটা একটু সুন্দর করে করা উচিত, মানে যাতে বাইরে না চলে যায় আবার ভিতরেও না চলে যায়। এগুলো একটু খেয়াল করে আস্তে করে সুন্দর করে কাটতে হবে, নাহলে ভুল মানে বোঝা যাবে যে কাটিং করেছেন আপনি। এই যে এবার আমি এটার চোখ অন করি, এই কালারটা দিয়ে দিই, বোঝা গেছে? এখান থেকে কালার দেখেন। আচ্ছা এখন এইখানে দেখেন এইটুকু বাদ যাবে না আমার, তো এখানে একটা মার্কস করবো, করে ব্রাশ নেব, কালো কালার নেব, অপাসিটি বাড়াই, হয়েছে না? এবার হয়েছে? বোঝা গেল না বোঝেননি? প্রথমে সিলেক্ট করে ওর উপর কালার দিয়ে ওটাকে কালার মোড করে দিতে হবে, আর কিচ্ছু না। এখন আমরা এই পেন টুল দিয়ে শেপ করার কারণে কি হচ্ছে জানেন, আমি চাইলে এখানে ডাবল ক্লিক করে আমি এখন যে কোনো কালার দিতে পারি, দিয়ে দেখতে পারি যে কোনো কালার। কিন্তু আমি যদি এটা লেয়ার নিয়ে একটা কালার দিতাম তাহলে কিন্তু আর এটা পারতাম না, তখন আবার ওই স্যাচুরেশনে যাইতে হতে যে করতে হতো। বুঝা গেছে? সো আপনারা এইগুলা যে আজকে বাসায় বসে ভালো করে প্র্যাকটিস করবেন, এখন প্র্যাকটিস করে এক্সপার্ট হওয়ার দায়িত্ব আপনাদের।